অনেক হবে না? ঠকে গেলাম। আসসালামু আলাইকুম। সংস্থার মধ্যে গুরুত্বপূর্ণ সংস্থা যদি বলেন ইকোনমিক অর্গানসের মধ্যে গুরুত্বপূর্ণ সংস্থা সিপিটিপিপি, আরসিইপি, সিপিটিপিপি, ইউরোপিয়ান ইউনিয়ন, G7, G20, ব্রিক্স, এনডিবি, এআইআইবি, ব্রিক্স, এনডিবি, এআইআইবি, তারপরে হলো বিমস্টেক, তো আমরা আগে পড়ে ফেলছি। তারপরে হলো ইউএসএমসিএ, এরপরে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ। এগুলো মেজর, এগুলো পড়ে যাওয়া উচিত এবং এখান থেকেই কোশ্চেন ঘুরে ফিরে আসে। ইউএসএমসি, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ। সবার আগে দেখেন
সিপিটিপিপি, সিপিটিপিপি এটা হলো কম্প্রিহেন্সিভ অ্যান্ড প্রোগ্রেসিভ, comprehensive and progressive trans-Pacific partnership, trans-Pacific partnership, CPTPP, comprehensive and progressive trans-Pacific partnership, progressive এখানে agreement for trans-Pacific partnership এর প্রতিষ্ঠা 8 মার্চ 2018 আর এটা চালু হয়, প্রতিষ্ঠা হলো 8 মার্চ 2018, চালু হয়েছে 18 সালে। 30 ডিসেম্বর 2018, 3 ডিসেম্বর 2018। এটার উদ্যোক্তা জাপান, সদস্য 11টি, সদস্য 11টি। আর এর সদর দপ্তর হলো ওয়েলিংটন, নিউজিল্যান্ড, ওয়েলিংটন, নিউজিল্যান্ড, ওয়েলিংটন, নিউজিল্যান্ড। এই সদস্য যে 11টা দেশ, সদস্য 11টি দেশ, সদস্য দেশ হলো 11টি। এই 11টি সদস্যের মধ্যে আপনি প্রশান্ত মহাসাগর তো পৃথিবীতে 2টা মনে হয়, মানে পৃথিবী গোল তাই প্রশান্ত মহাসাগর মনে হয় 2টা, ডান দিকেও আছে বাম দিকেও আছে। অর্থাৎ এখানে আছে এটা ইউএসএ, এটা আছে কানাডা, এটা আছে মেক্সিকো, এদিকে একটা দেশ আছে নাম হলো পেরু, এই দেশটার নাম হলো পেরু। আর একবার লম্বা একটা দেশ আছে যার নাম চিলি। অর্থাৎ ইউএসএ কিন্তু সদস্যপদ ছিল, পদত্যাগ করছে, সেই হিস্ট্রিতে আসবো। কানাডা এই একটা, মেক্সিকো 2টা, পেরু 3টা, চিলি 4টা। অর্থাৎ পুরো আমেরিকা মহাদেশে উত্তর আমেরিকায় 2টা, দক্ষিণ আমেরিকায় 2টা, 4টা। আর এদিকে যদি যান আপনি দেখবেন এখানে একটা দেশ আছে অস্ট্রেলিয়া, আর এখানে আছে একটা নিউজিল্যান্ড। তাহলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই পাইলেন আপনি 6টা। আর বাকি 5টা দেশ এটা হলো দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে। এখানে অবশ্যই জাপান থাকবে। জাপান যদিও দক্ষিণ পূর্ব এশিয়ার না, দূরপ্রাচ্যের দেশ, এখানে জাপান আছে। তাহলে জাপান পারেন, হলে গেল 7টা। এখন আপনার লাগবে 4টা। একটা হলো এই জায়গাটা একটা মালয়েশিয়া, আর একটা সিঙ্গাপুর, এখানে আছে একটা দেশ ভিয়েতনাম, আর এখানে একটা দেশ আছে ব্রুনেই। আর ভিয়েতনাম, ব্রুনাই, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, এই হলো 5টা। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই হলো 7টা। কানাডা, মেক্সিকো, পেরু, চিলি এই হলো 11টা। অর্থাৎ সিপিটিপিপি সদস্য হলো 11টি। উত্তর আমেরিকার 2টা, একটা কানাডা, একটা মেক্সিকো। দক্ষিণ আমেরিকার 2টা, একটা পেরু, একটা চিলি। আর দূরপ্রাচ্যের একটা দেশ জাপান, এই হলো 5টা। ওশেনিয়া মহাদেশ থেকে 2টা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এই হলো 7টা। আর দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে 4টা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই এবং ভিয়েতনাম। এটা হলো বর্তমান অবস্থা সিপিটিপিপির। এই সিপিটিপিপির মনে রাখবেন এর প্রতিষ্ঠাকালীন নাম বা ঐতিহাসিক প্রতিষ্ঠাকালীন নাম ছিল টিপিপি, যা ছিল ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ।
ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ। এই ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ প্রতিষ্ঠাকারীর নাম। আর টিপিপি প্রতিষ্ঠা যদি পরীক্ষায় আসে, টিপিপি প্রতিষ্ঠা এটা হয়েছে 4 জানুয়ারি 2016। 4 জানুয়ারি 2016 টিপিপি প্রতিষ্ঠা ছিল এবং এর প্রতিষ্ঠাতা ছিল ওবামা। এর প্রতিষ্ঠাতা দেখতো, প্রতিষ্ঠাতা ওবামা। এবং এই ওবামা প্রতিষ্ঠাতা ছিল এই কারণেই ডোনাল্ড ট্রাম্প প্রতিষ্ঠাতা ওবামা। আর এইটার কারণেই ট্রাম্প এটা পদত্যাগ করে। এখান থেকে ট্রাম্প নাম প্রত্যাহার করে নেয় 2017 সালের 20 জানুয়ারি। এবং এটা ট্রাম্প পদত্যাগ করে, মানে ত্যাগ করে এই টিপিপি। এটা ত্যাগ করলে তখন জাপান এখানে উদ্যোক্তা হিসেবে আসে এবং জাপান এসে এটাকে আবার রিইনস্টল করে। তখন তার নাম দেয় সিপিটিপিপি। তাহলে সিপিটিপিপি এর প্রতিষ্ঠা, সিপিটিপিপি মানে হলো কম্প্রিহেনসিভ অ্যান্ড প্রোগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ। এর প্রতিষ্ঠা হলো 8 মার্চ 2018। আর এটা প্রতিষ্ঠা বলতে এটা চুক্তি স্বাক্ষর। তবে এটা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে 23 জানুয়ারি 2018। এখান থেকে আনুষ্ঠানিকতা শুরু, কিন্তু চুক্তিটা স্বাক্ষর হয়েছে 8 মার্চ 2018। চালু 30 ডিসেম্বর 2018। উদ্যোক্তা জাপান, সদস্য 11টি, সদর দপ্তর ওয়েলিংটন, নিউজিল্যান্ড। আর এই 11টা সদস্য রিসেন্ট ভিউতেও দেয়া আছে। আরেকটা বিষয় হচ্ছে যে 11টা সদস্য সেটা হলো আমেরিকা মহাদেশ থেকে 4টা, ওশেনিয়া থেকে 2টা, এশিয়া থেকে 5টা। এই হলো 11টা। এবং এখানে ট্রাম্পের পদত্যাগ করার পরে জো বাইডেন বলছে যে তারা এখানে আসবে কিনা ভেবে দেখবে, কিন্তু এখন পর্যন্ত ভাবে নাই। খুবই গুরুত্বপূর্ণ সিপিটিপিপি। প্রতিষ্ঠাকারীর নাম ছিল টিপিপি। এটা প্রতিষ্ঠা ছিল 4 জানুয়ারি 2016, যখন ওবামা প্রতিষ্ঠা করেছিল এটা, এবং তখন উদ্যোক্তা ছিল ইউএসএ। এবং ট্রাম্প এখান থেকে পদত্যাগ করে। কারণ ট্রাম্প এখান থেকে পদত্যাগ করে ওকে। সিপিটিপিপি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সিপিটিপিপি আমি হলে পরীক্ষায় দিতাম। এখান থেকে ইকোনমিক অর্গান থেকে আমি মিনিমাম 3টা কোশ্চেন করতাম যদি আমার কাছে কোশ্চেন থাকতো ক্ষমতা। আমি ইনশাল্লাহ কোশ্চেন করতাম, একটা এনডিবি থেকে, একটা সিপিটিপিপি থেকে, আর একটা করতাম ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ এবার দিতাম না। ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ 37 এবং 40-এ কাঁপায় দিল। 37তম ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ থেকে 4টা আসলো। গতবার আইএমএফ থেকে মানে 2টা প্রশ্ন আসছে। সো সিপিটিপিপি ডান। দেন আমাদের দরকার আরসিইপি। এটা হলো রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ। তারিখ গুরুত্বপূর্ণ। আরসিইপি রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ। রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ মার্কার আছে ডয়ের দেখো। ইকোনমিক পার্টনারশিপ এটা হলো মানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 15টি দেশের অর্থনৈতিক জোট। 15টি দেশের অর্থনৈতিক জোট। প্যাকেটের মধ্যে ওগুলো ভালো না।
এটা ভালো, এটা ভালো, ওগুলো সরাও। আমার হাতে আছে, আর দেয়া লাগবে না। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 15টি দেশের অর্থনৈতিক, সরি, 15টি দেশের মুক্ত বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি, এবং এটা পৃথিবীর সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি। পৃথিবীর সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি। পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্য জোট বললে ডাব্লিউটিও, তবে মুক্ত বাণিজ্য চুক্তি বললে পৃথিবীর সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি হলো আরসিইপি। এটা স্বাক্ষর হলো 15 নভেম্বর 2020। এটা স্বাক্ষরিত হয় 15 নভেম্বর 2020, এবং এটা স্বাক্ষরিত হয় হ্যানয়, ভিয়েতনাম। হ্যানয়, ভিয়েতনামে। এবং এটা 37তম আসিয়ান সম্মেলনে, 37তম আসিয়ান সম্মেলনে, 37তম আসিয়ান সম্মেলনে। আসিয়ান মানে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এই 37তম আসিয়ান সম্মেলনে এই আরসিপি স্বাক্ষরিত হয়। এর মধ্যে সদস্য দেশ 15টি, সদস্য দেশ 15টি, আগেও লিখছি। এই 15টি দেশ কারা কারা? প্রথমত হলো আসিয়ান, এই আসিয়ানভুক্ত দেশ হলো 10টা। এরপরে হলো আসিয়ান প্লাস 3, আসিয়ান প্লাস 3, এর মধ্যে 3টা, এবং সেই 3টা হলো চীন, জাপান, দক্ষিণ কোরিয়া। চায়না, জাপান, সাউথ কোরিয়া। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া। আর 2টা হলো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এবং এইটাকে মানে এটার নেতৃত্বে কিন্তু চীন, এর নেতৃত্বে চীন। আরসিপিতে নেতৃত্বে হলো চীন। আরসিপির নেতৃত্বে চীন, এবং এখানে কিন্তু যুক্তরাষ্ট্র প্রবেশ করতে চায়। কিছু বলে? কান্ট্রি গুলো হলো আসিয়ানভুক্ত দেশ হলো 10টা। এগুলো তো আপনি আগেও পড়ছেন। আসিয়ানভুক্ত দেশ 10টা। আসিয়ানভুক্ত দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার 10টা দেশ। ওই যে আপনারা অনেকে সন্দেহ করেন যে এমটিবির ফাইল দেখলে বিসিএস হবে না। এমটিবির ফাইল দেখলে বিসিএস হবে না। এর মধ্যে 10টা আছে। এখানে এমটিবি মানে মালয়েশিয়া, টি মানে থাইল্যান্ড, ভি মানে হলো ভিয়েতনাম। তাহলে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম। আর ফাইলের মধ্যে এফ এ আছে কি ফাইল না, এফ মানে ফিলিপাইন, আসলে এটা পি হবে, ধরেন এটা বাংলিশ লাগবে না আর কি, ফিলিপাইন, ফিলিপাইন। আর আইতে হলো ইন্দোনেশিয়া, ইতে হলো, ইতে একটু ফাঁকা রাখেন। বিতে হলো ব্রুনেই, সিতে হলো কম্বোডিয়া, আর এস হলো শ্রীলঙ্কা। এমটিবির ফাইল দেখলে বিসিএস হবে না। এই ফাইলে ইতে মনে হয় কেউ নাই। 1 2 3 4 5 6 7 8 9। আরটা কি? মালয়েশিয়া, থাইল্যান্ড, মিয়ানমারের কথা বলা নাই তো। মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হলো 10টা। আপনি ম্যাপ থেকে যান, এই যে বাংলাদেশ, এখানটায় বাংলাদেশ, ম্যাপ থেকে যান, ওগুলো বাদ দেন। এখান থেকে এদিকে এটা হলো মিয়ানমার, মিয়ানমারের সাথে এখানে হলো থাইল্যান্ড, থাইল্যান্ডের নিচে এটা হলো মালয়েশিয়া, মালয়েশিয়ার নিচে এটা হলো সিঙ্গাপুর, সিঙ্গাপুরের নিচে হলো ব্রুনেই,
ব্রুনেই, সরি, সিঙ্গাপুরের এই পাশে হলো ব্রুনেই, সিঙ্গাপুরের নিচে হলো ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার এখানে হলো লাওস, এই জায়গাটা হলো লাওস, এরপর হলো কম্বোডিয়া, এরপর হলো ভিয়েতনাম। তাহলে ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, থাইল্যান্ড, 1 2 3 4 5, মালয়েশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, আর ফিলিপাইন, এখানে হলো ফিলিপাইন। 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা। তাহলে আসিয়ানভুক্ত দেশ হলো 10টা। আসিয়ান প্লাস থ্রির মধ্যে হলো চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, আর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এবং এই আরসিইপি, এই আরসিইপির হলো পৃথিবীর 30% পপুলেশন তাদের, কারণ এখানে তো চীন আছে, চীন থাকলে তো অবশ্যই এখানে 30% পপুলেশন থাকবে, এবং এখানে 30% ট্রেড কন্ট্রোল করে তারা। পৃথিবীর মোট ট্রেডের বিশ্ব বাণিজ্যে 30% বাণিজ্য করে আরসিপি ভুক্ত দেশ। এই জন্য আরসিপি ভুক্ত দেশগুলো একটু ভাবে থাকে। এর কোনো সদর দপ্তর নাই, তবে এরা স্বাক্ষরিত হয়েছে ভিয়েতনামে, আর এর নেতৃত্বে রয়েছে চায়না। এর নেতৃত্বের দেশটা হলো চায়না। আবার চীনের নেতৃত্বে আরসিপি বাণিজ্য ব্লক, আর টিপিপি যেটা ছিল ওটা ইউএস এর নেতৃত্বে একটা হয়েছিল, পরে তো ট্রাম্প পাগলা এখান থেকে চলে গেছে, চলে যাওয়ার কারণে মানে এখন এটা আবার তারা আসতে চায় সিপিটিপিপিতে। কিন্তু এখানে একটা জিনিস দেখবেন, সিপিটিপিপির মধ্যে এই যে দেশগুলো যেগুলো আছে, আপনারা রিসেন্ট ভিউর কাভারটার দিকে একটু তাকাবেন, যেখানে আসিয়ানভুক্ত দেশ 5টা দেশ এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, সরি 4টা দেশ, আসিয়ানভুক্ত 4টা দেশ এর মধ্যে অন্তর্ভুক্ত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম এবং ব্রুনেই, এই 4টা দেশ সিপিটিপিপি এবং আরসিইপির মধ্যে আছে। অর্থাৎ সিপিটিপিপি অ্যান্ড আরসিইপি এর মধ্যে আছে আসিয়ানভুক্ত 4টা দেশ। এই আসিয়ানভুক্ত 4টা দেশ আছে, সেটা হলো ভিয়েতনাম, মালয়েশিয়া, কয়জন আছে রে, ভিয়েতনাম, মালয়েশিয়া, তারপরে হলো সিঙ্গাপুর, তারপর আছে ব্রুনেই। আর আসিয়ানভুক্ত এই 4টা দেশ আছে, আর সিপিটিপিপির মধ্যে এর সাথে আরো 3টা দেশ যুক্ত হবে। একটা হলো জাপান, আর একটা হলো অস্ট্রেলিয়া, আর একটা হলো নিউজিল্যান্ড। তার মানে সিপিটিপিপি এবং আরসিপি সদস্য 7টা, দুইটার মধ্যেই আছে এই 7টি দেশ। 7টি দেশ হলো জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আর ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই। এই 7টা দেশ হলো, এর মধ্যে আসিয়ানভুক্ত 4টা, আর মোট হলো 7টা। সিপিটিপি এবং আরসিইপি এই দুইটার মধ্যে অন্তর্ভুক্ত দেশ হলো 7টি। পরীক্ষা আসবে সিপিটিপিতে আছে কিন্তু আরসিইপিতে নাই কে কে, অথবা আরসিইপির মধ্যে আছে সিপিটিপিতে নাই, সেই দেশগুলো কারা। অর্থাৎ আরসিইপি পৃথিবীর সবচেয়ে বড় বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 15টি দেশের জোট হলো এই আরসিইপি। তাহলে আমরা আরসিইপি শেষ করলাম। এরপরে আমার কাছে গুরুত্বপূর্ণ খুবই মনে হয় G20, এটা আমরা শেষ করি আগে। G20, গ্রুপ অফ 20, এটা মনে হয় সেদিনকে দেখাইছি আমি। গ্রুপ অফ 20 ফিনান্স মিনিস্টার্স অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক গভর্নর্স, অর্থাৎ অর্থমন্ত্রী। এবং আসিয়ান কান্ট্রি কি 10টা না 11টা? 11টা হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, বাট আসিয়ানভুক্ত দেশ হলো 10টা। আসিয়ানভুক্ত দেশ হলো 10টা।
আসিয়ানভুক্ত দেশ 10টা, আর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হলো 11টা। গ্রুপ অফ 20 ফাইন্যান্স মিনিস্টার্স অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক গভর্নর্স, 20টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের জোট হলো G20। এই G20-র প্রতিষ্ঠা বললে 1999, আর এর কোনো সদর দপ্তর নাই, আর এর উদ্যোক্তা বা নিয়ন্ত্রক বললে ফ্রান্স। আর এখানে ধনী দেশের অর্থমন্ত্রীদের জোট, কিন্তু এখানে দেখা যায় যে G20 সম্মেলনে সব দেশের প্রধানমন্ত্রী গিয়ে বসে থাকে। এখানে সদস্য বললে 19টি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন। সেদিন ক্লাসেও আপনাদেরকে মনে হয় বলেছিলাম 19টি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন। আপনি এভাবে মনে রাখবেন, আমি প্রথমে বলি, আপনারা প্রথমে শোনার চেষ্টা করেন। সেটা হলো, তিমুর লিস্তে এর সদপ্তর সদস্য নয়, বা পূর্ব তিমুর এর সদস্য নয়। 20টা সদস্য দেশ কেমনে মনে রাখবেন? এ দিয়ে আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়া। সিপিটিপিপি সদস্য 11টা, আসিয়ানের সদস্য 10টা, আর আরসিপি সদস্য হলো 15টা। এখন দেখেন, এ দিয়ে আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়া, বিতে ব্রাজিল, সিতে চায়না এবং কানাডা, ডিতে নাই, এতে ইউরোপিয়ান ইউনিয়ন, এফে ফ্রান্স, জিতে জার্মানি, এইসে নাই, আইতে 3টা, ইন্ডিয়া, ইতালি, ইন্দোনেশিয়া, যেতে জাপান, কে নাই, এল নাই, এম এ মেক্সিকো, এন ও পি কিউ নাই, আর এ রাশিয়া, এসে 3টা, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, সৌদি আরবিয়া, টিতে টার্কি, ইউতে ইউকে, ইউএসএ। এই দেখেন 20টা। আবার বলি, আমার সাথে বলার চেষ্টা করেন। অর্থাৎ এ দিয়ে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বিতে ব্রাজিল, সিতে চায়না এবং কানাডা, ডিতে নাই, ইতে ইউরোপিয়ান ইউনিয়ন, এফে ফ্রান্স, জিতে জার্মানি, এইসে নাই, আইতে 3টা, ইন্ডিয়া, ইতালি, ইন্দোনেশিয়া, যেতে একটা, জাপান, কে নাই, এল নাই, এম এ মেক্সিকো, এন নাই, ও নাই, পি নাই, কিউ নাই, আর এ রাশিয়া, এসে 3টা, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, সৌদি আরবিয়া, টিতে টার্কি, ইউতে ইউকে, ইউএসএ। এই হলো মোট 20টা। অর্থাৎ এখানে 19টি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন। তাহলে আমরা এ দিয়ে বলছিলাম আর্জেন্টিনা প্লাস হলো অস্ট্রেলিয়া। পরীক্ষা আসবে কোনটি G20 সদস্য নয়? বিতে ব্রাজিল, সিতে হলো চায়না এবং কানাডা, সব ধনী দেশ, বাংলাদেশ কিন্তু এর মধ্যে নাই। ইতে ইউরোপিয়ান ইউনিয়ন, এফে ফ্রান্স, জিতে জার্মানি, এইস নাই, আইতে 3টা, ইন্ডিয়া, ইতালি, ইন্দোনেশিয়া, যেতে জাপান, কে নাই, এল নাই, এম এ মেক্সিকো, এন নাই, ও নাই, পি নাই, কিউ নাই, আর এ রাশিয়া, এসে 3টা, সাউথ কোরিয়া, সাউথ আফ্রিকা, সৌদি আরাবিয়া, টিতে টার্কি, তুরস্ক, আর ইউতে ইউকে এবং ইউএসএ। দেখেন 20টা হয়ে গেছে। এই কয়েকটা সদস্য সংক্ষেপে মনে রাখার জন্য মনে রাখবেন, G7 ভুক্ত যে 7টা দেশ আছে তারা, ব্রিক্স ভুক্ত যে 5টা দেশ আছে তারা, ইউরোপিয়ান ইউনিয়ন একজন, অর্থাৎ 7 + 12 আর 1 13। এই 13টা, 7 + 12 আর 1 হলো 13। আর বাকিটা মনে রাখবেন মিন্ট ভুক্ত দেশ আছে না, মিট আছে, মিট মানে মেক্সিকো, ইন্দোনেশিয়া, টার্কি, মিট, মেক্সিকো, ইন্দোনেশিয়া, টার্কি তারা আছে। দেখেন হয়ে গেল কয়টা? হয়ে গেল 16টা। বাকি থাকে 4টা, এ দিয়ে 2টা,
এ দিয়ে 2টা, আর এস দিয়ে তো সাউথ আফ্রিকা ওখানে চলে গেল ব্রিক্স এর সাথে। এস দিয়ে 2টা, সাউথ আফ্রিকা এবং সাউথ কোরিয়া এবং সৌদি আরবিয়া। সাউথ কোরিয়া এবং সৌদি আরবিয়া, এই হলো মোট 20টা। আর লেটার অনুসারে মনে রাখতে চাইলে তাও পারবেন। জি7 ভুক্ত 7টা, ব্রিক্স ভুক্ত 5টা, ইউরোপীয় ইউনিয়ন একটা, আর মিড ভুক্ত ওকে। এখানে একটা বিষয় মনে রাখবেন, আপনাদের হয়তো বা আপনার এইটা মিস হয়ে গেছে, এবার একটু রিসেন্টলি কিছু বিষয় মিস হয়েছে, মিসগুলা নোট করছি, লিখে দেবো অথবা পড়াই দেবো, এবং আপনাদের অধিকাংশ পড়ানো হয়ে গেছে। যেমন মিন্ট নামে একটা জোট আছে, ব্রিক্স যেমন হয়েছে ঠিক তেমনি ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই ব্রিক্স এর মতোই একটা নতুন জোট হয়েছে, তা হলো মিন্ট। এই মিন্ট হলো মেক্সিকো, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, কাল্লাটা, আর টার্কি। মেক্সিকো, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, টার্কি, মেক্সিকো, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, টার্কি, এই 4টা দেশ হলো ব্রিক্স পরবর্তী উদীয়মান শক্তি। ব্রিক্স পরবর্তী উদীয়মান শক্তি, ব্রিক্স পরবর্তী উদীয়মান শক্তি হলো এই মিন্টভুক্ত 4টা দেশ। আমি এখানে মিট বলছি কারণ নাইজেরিয়া এই G20-র মধ্যে নাই। এই মিন্টভুক্ত মিন্টভুক্ত 4টি দেশ মেক্সিকো, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, টার্কি। উদীয়মান শক্তি ব্রিক্স পরবর্তী, এটা 2015 সালে প্রতিষ্ঠিত হয়। 2015 সালে মিন্ট জোট গঠিত হয়। আর ব্রিক্স জোট তা তো আপনি জানেনই, ব্রাজিল, রাশিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তাহলে মিন্ট গেল, G20 গেল। G20 খুব পরিবেশ নিয়ে খুব কাজ করে, বিশেষ করে ফ্রান্স প্রেসিডেন্ট, তিনি সবসময় যুক্তরাষ্ট্রকে বলছেন যে G20-র মধ্যে কোনো দেশ যদি পরিবেশ বিধি অনুসরণ না করে তাহলে তাকে G20 থেকে বের করে দিবে, এবং বলছে যদি যুক্তরাষ্ট্র G20 ছেড়ে চলে যায় তাহলে জাপান মানে ফ্রান্সে তেমন কোনো আপত্তি থাকবে না। এবং বলছে যে পরিবেশ কর্মসূচি গ্রহণ না করে এবং প্যারিস চুক্তিতে ইউএসএ যদি ফিরে না আসে তাহলে ইউএসএ কে সদস্যপদ রাখবে না। প্যারিস চুক্তিতে 29 ফেব্রুয়ারি, এটা সরি 19 ফেব্রুয়ারি 2021 তারিখে, তারিখটা মনে রাখবেন, 19 ফেব্রুয়ারি 2021 তারিখে ইউএসএ প্যারিস চুক্তিতে যোগ দেয়, যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তিতে ফিরে আসে, প্যারিস চুক্তিতে ফিরে আসে। এই প্যারিস চুক্তি ছেড়ে গেছিল কিন্তু 2017 সালের 1 জুন ছেড়ে দেয়, আর ফিরে আসে 19 নভেম্বর 2021 তারিখে ফিরে আসে। সো আমি দেখলাম G20 দেখলাম, এবারে যদি দেখেন সেটা হলো ব্রিক্স। দেখি ব্রিক্স তো জানেন, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার রাখছে হুদাই, ওর সাথে বাংলাদেশ ভালো। এই 5টি দেশের উদীয়মান জোট, উদীয়মান 5টি দেশের, অর্থাৎ পৃথিবীর বৃহত্তর 5টি দেশের অর্থনৈতিক জোট, এবং বৃহৎ অর্থনৈতিক শক্তি বলা হয়। বৃহৎ অর্থনৈতিক শক্তি, এই ব্রিক্সকে বলা হয় বৃহৎ অর্থনৈতিক শক্তি, বৃহৎ অর্থনৈতিক শক্তি। আর সেই বৃহৎ অর্থনৈতিক শক্তি দেশগুলো, অর্থনৈতিক শক্তি যেগুলো আছে সেগুলো হলো, যেমন আপনার দেখেন
এরা জনসংখ্যায় যদি দেখেন, তারপরে জিডিপিতে দেখেন, তারপরে যদি অর্থনীতিতে দেখেন, জিডিপিতে দেখেন, জনসংখ্যায় দেখেন, একটা বাণিজ্যে দেখেন, অবস্থাটা দেখবেন। আয়তনে দেখেন, পৃথিবীর মোট আয়তনের 27 ভাগ আয়তনের, পৃথিবীর মোট আয়তনের 27% এই কয়েকটা দেশে। পৃথিবীর মোট জনসংখ্যার 60% হলো এই কয়েকটা দেশে। পৃথিবীর মোট জনসংখ্যা জনসংখ্যার 40% এবং আয়তনের হলো 27%। আয়তনের 27%, জনসংখ্যার 40%। এবং জিডিপির কথা যদি দেখেন, জিডিপির $18.6 বিলিয়ন, 6 ট্রিলিয়ন, $18.6 ট্রিলিয়ন এর মধ্যে অন্তর্ভুক্ত। বাণিজ্যের প্রায় 40% নিয়ন্ত্রণ করে বিশ্ব বাণিজ্যের। এবং এই 5টা দেশ, এরা বাণিজ্যের দরকার নেই, অর্থাৎ এই 5টা দেশ কিন্তু এই ব্রিক্সভুক্ত দেশ। এবং ব্রিক্সের যদি বলা হয় ধারণা, এই ধারণা প্রথম পাওয়া যায় 2006 সালে। যে দেয় সেটা হলো গোল্ডম্যান স্যাচস। কতজন আছে রে? গোল্ডম্যান স্যাচস, যেটা ইউএসএ। এই গোল্ডম্যান স্যাচস কিন্তু ইউএসএ এর বিনিয়োগ ব্যাংক, পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ ব্যাংক। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ ব্যাংক হলো গোল্ডম্যান স্যাচস। আর এই গোল্ডম্যান স্যাচের এরাই ধারণা দেয় 2006 সালে। কিন্তু এর প্রথম বৈঠক বা প্রথম সভা হয় 2009 সালে। প্রথম সভা হয় 2009 সালে। আর দক্ষিণ আফ্রিকা যোগ দেয় 2009 সালে। প্রথম সম্মেলনটা হয়েছে জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। প্রথম সভা বা বৈঠক 2009 জোহানেসবার্গ। আর এই ব্রিক্সে 2011 সালে সাউথ আফ্রিকা যোগ দেয়, অর্থাৎ সাউথ আফ্রিকা এখানে যুক্ত হয় 2011 সালে। আর প্রথম বৈঠক হয় 2009 সালে। ধারণা প্রদান করা হয় 2006 সালে। প্রতিষ্ঠার কথা বললে তখন 2009 দাগানোটাই বেটার, কারণ এখানে সরাসরি ওদের ওয়েবসাইটে এস্টাবলিশ শব্দটা আমি পাইনি, আপনারা পেতে পারেন, কিন্তু এখানে কনসেপ্ট আছে আর ফার্স্ট মিটিং আছে। আর এই ব্রিক্সভুক্ত দেশের তাদেরই একটা ব্যাংক এনডিবি, 2015 সালে প্রতিষ্ঠিত হয় এনডিবি। এবং এই ব্রিক্সকে বলা হয় আইএমএফ এর বিপরীত, আইএমএফ এর বিপরীত সংগঠন। বিপরীত মানে কি? আইএমএফ বিকল্প, সরি, আইএমএফ এর বিকল্প প্রতিষ্ঠান হলো ব্রিক্স। তার মানে এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটা কিন্তু আইএমএফ এর একটি বিকল্প প্রতিষ্ঠান। এই এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, তার কিন্তু মূল উদ্দেশ্য, এর মূল উদ্দেশ্য কিন্তু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অথবা টেকসই উন্নয়ন। এটা হলো উদ্দেশ্য, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের উদ্দেশ্য। সো ব্রিক্স পড়তে গেলে আপনাকে এখন এনডিবি পড়তে হবে। মনে রাখবেন এই ব্রিক্স প্লাসের সদস্য আছে 11টি। ব্রিক্স প্লাস নামে নতুন একটা জোট আছে, যেটা চায়না এখানে কনসেপ্ট দিয়েছে। সেই ব্রিক্স প্লাসের 11টি দেশের একটি বাংলাদেশ। ব্রিক্স প্লাসের 11টি দেশের একটি বাংলাদেশ, ব্রিক্স প্লাস। তাহলে ব্রিক্স হলো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এটা আইএমএফ এর আদলে গড়ে উঠছে এবং ব্রিক্স এর সদস্যগুলো নিয়েই কিন্তু এনডিবি গঠিত। আর এই এনডিবির ব্যাপারে একটু আসতে হবে এখন। এটা পৃথিবীর বৃহত্তর শক্তিদের নিয়ে গঠিত জোট। এটার ব্রিক্স। এবারে এনডিবি দেখেন, এনডিবি হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এবং এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটার সদর দপ্তর কিন্তু সাংহাই, চীন। সরি, হ্যাঁ, সাংহাই, চীন। সাংহাই, চীন হলো সদর দপ্তর। এর প্রতিষ্ঠা কিন্তু 2015। আর এর সদস্য কিন্তু 8টি। এই 8টি সদস্যের মধ্যে হলো ব্রিক্সভুক্ত 5টি দেশ, বাংলাদেশ, তারপর হলো উরুগুয়ে, আর একটা হলো
সংযুক্ত আরব আমিরাত, ইউএই, এই 8টা। তবে এর মধ্যে কার্যকরী বললে এই 6টা, একটি মেম্বার্স কার্যকরী বললে 6টি, আর এই 2টা কিন্তু প্রসপেক্টিভ মেম্বার। যখন প্রশ্নটা আসবে তখন কিন্তু সদস্যের ঘরে এই 2টাকেও ধরতে হবে। 6টি উত্তর করা যাবে না, উত্তর করতে হবে 8টি। বিকজ যদি প্রশ্ন করে কার্যকরী সদস্য কতটি, তখন আপনি 6টি বলতে পারবেন। এবং 6th মেম্বার ইজ দ্য বাংলাদেশ। এটা সকালে বললাম, যেটা 16 সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু হয়। হওয়ার কথা ছিল 21 সেপ্টেম্বর, কিন্তু এটা হয়েছে 16 সেপ্টেম্বর থেকে। আমি এবার এটা খেয়াল করি নাই, আমি এটা 21 সেপ্টেম্বর দিয়ে দিচ্ছি, কারণ ভাবছি যে ওরা তো বলেই দিছে যে 1 মাস পরে শুরু হবে। অর্থাৎ 20 আগস্ট যখন সিদ্ধান্ত হয়, তখন তারা বলছিল যে 1 মাস পরে, অর্থাৎ 21 আগস্ট থেকে সদস্যপদ কার্যকর হবে। কিন্তু ওরা সদস্যপদ আগেই কার্যকর করে দিয়েছে 16 সেপ্টেম্বর। সদস্য বললে 8টি দাগাতে হবে, এই 2টা প্রসপেক্টিভ মেম্বার। প্রসপেক্টিভ মেম্বার, সো মেম্বার তো, অর্থাৎ সেখানে মেম্বার অফ প্রসপেক্টিভ বলা, এমএফও বলা হয়। আল্লাহ রে, কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে রে। একটু একটু লাইটটা ধরো তো, আমার ফোনটা কই। কারেন্ট চলে গেছে, আপনারা যায়েন না, এই লাইটেই ক্লাস হবে ইনশাল্লাহ। হুম, হ্যাঁ দেখা যাচ্ছে আই থিঙ্ক। সো এই এনডিবি, এই এনডিবির কিন্তু উদ্যোক্তা কিন্তু ভারত ছিল, এর উদ্যোক্তা ভারত। আর অপরদিকে আর একটা ব্যাংক করছে এআইআইবি, যেটা করছে চীন, এর উদ্যোক্তা চীন। এবং এআইআইবি কে বলা হয়, এটাকে বলা হয় আইএমএফ এর বিকল্প। আইএমএফ এর বিকল্প বলা হয় হলো এনডিবি কে, আর এআইআইবি কে বলা হয় এডিবি ও বিশ্ব ব্যাংকের বিকল্প। এডিবি ও বিশ্ব ব্যাংকের বিকল্প হলো এআইআইবি। এই এআইআইবি মানে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, ইনভেস্টমেন্ট ব্যাংক। এবং এটার প্রতিষ্ঠা কিন্তু 2016 সালে। এবং দেখবেন এআইআইবির সদস্য কিন্তু 103টা, 103 মেম্বার্স, 103টা সদস্য। এবং সেখানে 84টা হলো কার্যকরী সদস্য, আর বাকিগুলো, অর্থাৎ বাকিগুলো 84 না, সদস্যটা এনডিবি এবং এআইআইবি। এআইআইবি সদস্য হলো, প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 57টি, মোট সদস্য হলো 103টি। এর মধ্যে কার্যকরী বললে, কার্যকরী সদস্য কিন্তু 86টি, কার্যকরী 86টি। আর বাকি 17টি সদস্য তারা কিন্তু প্রসপেক্টিভ মেম্বার। এই এআইআইবির প্রতিষ্ঠাকালীন সদস্য, প্রতিষ্ঠাকালীন সদস্য, এর সদস্য কিন্তু 37টি। এবং এই 37টির মধ্যে কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠাকালীন সদস্য। 37টি প্রতিষ্ঠাকালীন সদস্যের মধ্যে বাংলাদেশ কিন্তু অন্তর্ভুক্ত। এরপরে হলো যে এই এআইআইবি এটা বিশ্বব্যাংক এবং এডিবির বিকল্প, কিন্তু ব্যাপারটা হলো যে এটা সদর দপ্তর হলো, এনডিবি সদর দপ্তর হলো সাংহাই চীন, আর এআইআইবি সদর দপ্তর হলো বেইজিং চীন। বেইজিং চীন হলো এআইআইবি সদর দপ্তর, আর সাংহাই চীন হলো এনডিবি সদর দপ্তর। এই বেইজিং চীনে এটা সদর দপ্তর হলো এআইআইবি। একটা বিষয়, এআইআইবির সদস্য কিন্তু 103, 107 বলবেন না, 87 বলবেন, 86। এখানে একটা বিষয় হলো যে এআইআইবিতে সবাই সদস্য হতে পারবে, কিন্তু 3টি দেশ এক গঠনতন্ত্রে বলা আছে 3টি দেশকে সদস্য পদ দেওয়া হবে না। সেটাকে, বিশ্বব্যাংকের মধ্যে সবচেয়ে নেতৃত্বে থাকে সবসময় ইউএসএ, এবং বিশ্বব্যাংক সবচেয়ে বেশি লোন দেওয়ার কারণে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ইউএসএ হয়, এবং তার যে মিত্র দেশ কানাডা, এই 2টা দেশ এই এআইবি সদস্য হতে পারবে না। এডিবির প্রেসিডেন্ট সবসময় একজন জাপানিজ হয়, আপনাদেরকে আমি আগেও বলেছিলাম। এডিবির প্রেসিডেন্ট সবসময় একজন জাপানিজ হয়, এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় ইউএসএ অথবা কানাডিয়ান হয়, ইউএসএ হয়। কিন্তু কানাডা হলো ইউএস এর বন্ধু, অর্থাৎ বলে দিছে ইউএসএ, কানাডা এবং জাপান, এই 3টা দেশ কখনো
এআইআইবির সদস্য পদ লাভ করতে পারবে না। অর্থাৎ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক হলেও এখানে জাপানকে সদস্য পদ দেওয়া হবে না। তার মানে যে কোশ্চেন করবে সে যদি খুব স্মার্ট হয়, কোশ্চেন করবে যে এশিয়ার কোন দেশটি কখনো এআইআইবি সদস্য হতে পারবে না। আর যদি কোশ্চেন করতে হুদাই হয় তাহলে কোশ্চেন করবে যে উনি এআইআইবি কোশ্চেনই করবে না, তখন কোশ্চেন করবে এনডিবি থেকে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে। দেখেন না, প্রশ্ন আসে, একবার আসছে ব্রিক্সের সদপ্তর কোনটা, খুব সম্ভবত 37তমতে আসছে। বেসিক্যালি ব্রিক্সের কোনো সদপ্তরই নাই, সদর দপ্তর হলো কার, এনডিবির, ব্রিক্স ব্যাংকের সদপ্তর, সেখানে সাংহাই অপশনে রাখছে। তার মানে ওনারা আসলে গবেট মার্কার লোকজন কোশ্চেন করে, বুঝছেন। একবার প্রশ্ন আসছে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা কে, ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা কি জাভেদ করিম, কোন বাংলাদেশি, জাভেদ করিম তো হলো ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা, কিন্তু তারা এটা নিয়ে করে। একটা বিষয় হলো খুবই গুরুত্বপূর্ণ, আমার মনে হয় যদি এবার কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড হতে পারে, কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড হতে পারে, কারণ তারা সময় পেয়েছে, একটু রিল্যাক্স হয়েছে, অনেক ঘটনা তাদের মাথায় আসবে, প্রেশারটা কমে যাবে। এআইআইবি প্রতিষ্ঠার জন্য একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তির নাম হলো আর্টিকেল টু এগ্রিমেন্ট। আর্টিকেল, এখানে কি চুক্তির নামটা আমি দিছি, এটা খুব, আর্টিকেল অফ এগ্রিমেন্ট, রাইট, 2015 আর্টিকেল অফ এগ্রিমেন্ট। আর্টিকেল অফ এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টটা হয়েছে কিন্তু 2015-এ, এবং এখানেই 37টি হলো প্রতিষ্ঠাকালীন দেশ। প্রতিষ্ঠাকালীন সদস্য কিন্তু 57টি, 57টি প্রতিষ্ঠাকালীন, কিন্তু 37টি দেশ হলো, 37টি দেশ হলো সরাসরি সদস্যপদ লাভ করে, আর 20টি ছিল প্রসপেক্টিভ মেম্বার। মনে রাখবেন এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ 37টি। আর্টিকেলস টু এগ্রিমেন্ট, এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হলো 37টি, এবং প্রতিষ্ঠাকালীন সদস্য কিন্তু 57টি, তার মধ্যে সরাসরি সদস্য হলো 37টি, আর প্রসপেক্টিভ হলো 20। আবার বুঝেন, এআইআইবির প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি, এআইআইবির প্রতিষ্ঠাকালীন সদস্য হলো 57টি। যদি বলা হয় চুক্তিতে স্বাক্ষরকারী কয়টি, 37টি, দুইটার মধ্যেই কিন্তু বাংলাদেশ আছে, এবং প্রসপেক্টিভ তখন মেম্বার ছিল 20, প্রসপেক্টিভ মেম্বার ছিল 20। তার মানে সদস্যপদ লাভ করতে পারবে না, সেটা হলো যুক্তরাষ্ট্র, জাপান ও কানাডা, এরা সদস্যপদ লাভ করতে পারবে না। আপনারা এনডিবি সদস্য কখনো 6টি দাগাবেন না, এটা যাদের কম অভিজ্ঞতা তারা এটা 6টি বলবে, বিকজ এটা কিন্তু অবশ্যই 8টি দাগাতে হবে, 6টি দাগালে ভুল হবে। সো এনডিবি এআইআইবি ইজ ভেরি মাচ স্মার্ট, এবং এখান থেকে কোশ্চেন আসতে পারে, আসা উচিত। এনডিবি এআইআইবি কেন আসবে না, মানে আমি কোনো মানেই খুঁজে পাই না, যেটা কোশ্চেন আসা উচিত। খালি পাইছে এক ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এই কোশ্চেন করে বসে থাকে। এই এআইআইবির যে প্রেসিডেন্ট তার নাম হলো জিন লিকুন। এআইআইবির প্রেসিডেন্ট সবসময় একজন চাইনিজ হবে, আর এনডিবির প্রেসিডেন্ট আগে ছিল ভারতের হবে, এখন সবাই হয়। বর্তমানে যিনি আছেন তিনি কিন্তু ব্রাজিলের এনডিবির প্রেসিডেন্ট। আর এআইবির প্রেসিডেন্ট হলো জিন লিকুন, উনি মানুষ কিন্তু নাম হলো জিন লিকুন। এবং আপনারা বেসিক ভিউ থেকে এই অংশটা পড়ে নেবেন, বেসিক ভিউ থেকে আপনাদের রিকোয়েস্ট, এই অংশটা বেসিক ভিউ থেকে পড়বেন। ওকে, ব্রিক্স আমি আলোচনা করেছি, G7 সম্মেলনটাই গুরুত্বপূর্ণ। কার্বিস যুক্তরাজ্য, কর্নওয়াল যুক্তরাজ্য। G7 এর 47তম সম্মেলন এই বছর হয়েছে ইংল্যান্ডে। কারেন্ট চলে আসছে, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ভালো আসছে কারেন্ট। এখন দেখেন, সেটা হলো বিষয়টা হলো যে, আমি জানি কোথায় ছিলাম, বিষয়টা হলো কোন জায়গায় জানি ছিলাম। G7 এর সম্মেলন, 47তম সম্মেলনটা ইউকে তে হয়েছে, যুক্তরাজ্যে সেই কর্নওয়াল কার্বিস, এটাই গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ দেখতে ইচ্ছা করে না, ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ আপনারা মুখস্থ করেন, দুটো আমি পড়াবো না ভাই, দেখতে ইচ্ছা করে না। ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ, এখানে মনে রাখবেন পৃথিবীতে 4টি শ্রেণীতে মাথাপিছু আয়ের ভিত্তিতে 4টি শ্রেণীতে ভাগ করেছে। এই 4টি শ্রেণীতে ভাগ করে ওয়ার্ল্ড ব্যাংক।
চারটি শ্রেণীতে ভাগ করছে ওয়ার্ল্ড ব্যাংক। এই চারটি শ্রেণী হলো নিম্ন মধ্যম আয়, নিম্ন আয়, নিম্ন মধ্যম আয়, তারপরে হলো মধ্য আয়। বাংলাদেশ নিম্ন মধ্যম আয় হয়েছে 2015 সালের 1 জুলাই। 1 জুলাই 2015 বাংলাদেশ নিম্ন মধ্যম আয় হয়েছে। নিম্ন আয়ের দেশ, নিম্ন মধ্যম আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ, আর একটা হলো উচ্চ আয়ের দেশ। এই চারটা শ্রেণীতে ভাগ করছে ওয়ার্ল্ড ব্যাংক, কিন্তু কার কত মাথা পিছু আয় এটা আসবে না ইনশাল্লাহ। আর ওয়ার্ল্ড ব্যাংক কি ডেভেলপমেন্ট রিপোর্ট দিয়ে থাকে। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, এটা একবার পরীক্ষা আসছে, ওরা এই ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট দিয়ে থাকে। আর আইএমএফ এরা কিন্তু পিপিপি এবং জিডিপি রিপোর্ট দেয়। পিপিপি এবং জিডিপি রিপোর্ট প্রকাশ করে আইএমএফ সাধারণত, অর্থাৎ ক্রয় ক্ষমতা সূচক, পারচেজিং পাওয়ার পেরিটি এবং গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, এই দুইটা রিপোর্ট প্রকাশ করে হলো আইএমএফ। এবং আইএমএফ এটা সংশোধন হয়েছে, আইএমএফ সংশোধন হয় 1969 সালে। 69 সালে সংশোধন হয়। এই আইএমএফ এর সদস্য কিন্তু 190টা, আর ওর সদস্য কিন্তু 189টা। সাধারণত যে ওর সদস্যপদ লাভ করবে তার ওরও সদস্যপদ লাভ করতে হয়। কিন্তু আমরা দেখলাম অ্যান্ডোরা 190তম সদস্য হয়েছে আইএমএফ এর, কিন্তু অ্যান্ডোরা ওয়ার্ল্ড ব্যাংকের সদস্য হয়নি। ওয়ার্ল্ড ব্যাংকের সর্বশেষ সদস্য যেখানে সাউথ সুদান, এই সাউথ সুদান দুইটারই 190তম সদস্য, কিন্তু এই অ্যান্ডোরা 190তম সদস্য হয়ে গেছে আইএমএফ এর, কিন্তু এখন পর্যন্ত ওয়ার্ল্ড ব্যাংকের হয় নাই। এবং এই দুইটার মধ্যে মিল কি, এটা হলো মুদ্রা তহবিল, অর্থাৎ মুদ্রা নিয়ে কাজ করে। এবং আইএমএফ ভুক্ত মুদ্রা হলো 5টি। আইএমএফ ভুক্ত মুদ্রা হলো 5টি। এদের 1 নম্বর মুদ্রাটা হলো ডলার, 2 নম্বর মুদ্রাটা হলো ইউরো, 3 নম্বর মুদ্রাটা হলো ইয়েন, ইয়েন মানে জাপানের, 4 নম্বর মুদ্রাটা হলো পাউন্ড, পাউন্ড স্টার্লিং বলে, যেটা হলো ইউকের মুদ্রা, যেটা পৃথিবীর সবচেয়ে দুর্লভ মুদ্রা। আর নাম্বার 5 হলো ইউয়ান, যেটাকে ইন্টারন্যাশনালি বলা হয় রেনমিনবি, রেনমিনবি। দ্যাট মিনস আইএমএফ এর মুদ্রা কিন্তু 5টি। এই আইএমএফ এর মুদ্রা সর্বশেষ যুক্ত হয়েছে 2016 সালে রেনমিনবি। রেনমিনবি হলো চীনের মুদ্রা, আমরা যেটাকে ইউয়ান বলি, সেটা ইন্টারন্যাশনালি নাম হলো রেনমিনবি। রেনমিনবি, পাউন্ড, ইয়েন, ইউরো এবং ডলার, এই 5টা হলো আইএমএফ এর মুদ্রা। আর এই আইএমএফটাই সংস্কার হয়, আইএমএফ সংস্কার হয় 1969 সালে। 1969 সালে সংস্কার হয়। পরীক্ষায় আসছিল যে কত সালে আইএমএফ সংস্কার হয়ে এসডিআর চালু হয়, এবং এসডিআর চালু হয় এটা পরীক্ষা আসছে। অর্থাৎ আইএমএফ থেকে এই দুইটা কনসেপ্ট আপনার পড়তে হবে, একটা হলো এসডিআর আর একটা হলো, আইএমএফ থেকে দুইটা কনসেপ্ট পড়বেন, একটা এসডিআর আর একটা পড়বেন হলো স্যাপ। আমরা স্যাপটাই গুরুত্ব দেই, স্ট্রাকচারাল অ্যাডভান্সমেন্ট প্রোগ্রাম, স্ট্রাকচারাল অ্যাডভান্সমেন্ট প্রোগ্রাম। এটা হলো কাঠামোগত সমন্বয় কর্মসূচি, কাঠামোগত সমন্বয় কর্মসূচি। তাহলে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম, যেটা হলো কাঠামোগত সমন্বয় কর্মসূচি। এই কাঠামোগত সমন্বয় কর্মসূচিটা হলো ঋণ দান নীতিমালা, এটা 1969 সালে চালু হয়। অর্থাৎ আইএমএফ এর ঋণ দান নীতিমালা, অর্থাৎ যেই যে শর্ত দিবে আইএমএফ, ওই শর্তগুলো মেনে চললে ঋণ দিবে, এইটাকে বলা হয় স্যাপ। এবং এই কন্ডিশনটা চালু হয়েছে 1969-এ। আর এসডিআর যেটা, এটাও আইএমএফ এর একটি প্রজেক্ট, সেটা হলো মানে প্রকল্প স্পেশাল ড্রয়িং রাইটস, স্পেশাল ড্রয়িং রাইটস। এটা কি বাংলায় বললে হবে বিশেষ উত্তোলন অধিকার, বিশেষ উত্তোলন অধিকার। বিশেষ উত্তোলন অধিকার হলো কোনো বিষয় যদি, মানে কেউ যদি টাকা রাখে, আপনি যখন ব্যাংকে টাকা রাখেন বাংলাদেশে, তখন নাম হয় এফডিআর। এইটাই যখন আপনি আপনার মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ রাখার জন্য, আপনি যখন এই আইএমএফ এর যে কোনো একটা মুদ্রায় আপনি যখন আপনার রিজার্ভটাকে রাখবেন, ওইটাকে বলা হয় তখন এসডিআর। এবং এই এসডিআর কর্মসূচি এবং স্যাপ কর্মসূচি দুইটাই আইএমএফ এর, এবং এটা ইনস্টল হয় 1969-এ, 1969 সালে এটা মানে ইনস্টল করা হয়। অপরদিকে ওয়ার্ল্ড ব্যাংকের যে কয়টা প্রতিষ্ঠান আছে,
ওদের কে কোন কাজ করে সেগুলা কিন্তু পরীক্ষায় আসে। যে ওয়ার্ল্ড ব্যাংকের আইডিএ কি করে, আইবিআরডি কি করে, আইএফসি কি করে, এবং এটা কিন্তু এক বছর আইএফসি নিয়ে প্রশ্নও আসছে। সো ওয়ার্ল্ড ব্যাংক কে কি কাজ করে সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়। তাহলে আইএমএফ সংস্কার হয় 1969 সালে, দুইটাই প্রতিষ্ঠা 1944 সালে, দুইটাই প্রতিষ্ঠা 1944। এবং ওয়ার্ল্ড ব্যাংকের কিন্তু তখন নাম ছিল কিন্তু আইবিআরডি। আমি আসতেছি ওখানে, আমি দুইটা এই ওয়ার্ল্ড ব্যাংক আমি শেষ করে ওই দুইটা পড়াবো, ইউএসএমসি এবং ইউরোপিয়ান ইউনিয়ন। আপনি দেখেন ওয়ার্ল্ড ব্যাংকের অঙ্গ সংস্থা যেটাকে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ বলা হয়, সেই ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সদস্য হলো 1 নম্বরে আইবিআরডি। এটা বেসিক বুঝতে মনে হয় 1945 পড়ে গেছে, আবার ওই উপরে ঠিক করছি, ওখানে ঠিক করা হয়নি, 1944। আইবিআরডি এটা হলো ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, রিকনস্ট্রাকশন রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনি মনে রাখবেন এটাই বিশ্ব ব্যাংকের মাদার, অর্থাৎ এ বিশ্ব ব্যাংকের মূল কার্যক্রমটা করে থাকে। ওয়ার্ল্ড ব্যাংকের মূল পরিচালনা করে, কার্যক্রমটা করে হলো আইবিআরডি। এই আইবিআরডি সদস্য 199টা হবে, কারণ ওয়ার্ল্ড ব্যাংকের সদস্য যখন 199টা ওয়ার্ল্ড ব্যাংকের সদস্য, তখন কিন্তু ওর সদস্য 199টা হবে, কারণ ও মূল কার্যক্রম পরিচালনা করে। আইবিআরডির কাজ হলো একেবারে বিশ্ব ব্যাংকের পরিচয়টা সে দিয়ে থাকে। এবং ওর যদি দেখেন দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আইবিআরডির, একটা হলো বাণিজ্য ভারসাম্য নিয়ে কাজ করে, একটা হলো বাণিজ্য ভারসাম্য নিয়ে কাজ করে, আর একটা হলো দুর্যোগ মোকাবেলায় সহায়তা করে। তাহলে দুর্যোগ মোকাবেলা এবং বাণিজ্য ভারসাম্য এই দুইটায় কাজ করে হলো আইবিআরডি। নাম্বার 2, আইএফসি। এই আইএফসির প্রতিষ্ঠা হয় 1956-এ। এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, ফাইন্যান্স বললে বাংলা হয়ে যায়, ফিনান্স কর্পোরেশন। মানে 85 না? চীনের দুইবার মুদ্রা তো একবার আসে নাই, মানে দুইবারের মুদ্রা তো, মানে একটা ইয়েন, ইয়েন তো জাপানের, আর একটা ইউয়ান, এটা হলো চীনের। ক্লাসই করে না, এত কম ক্লাস করে, ভালোই লাগে না। এটা যে কি বকাটা দিবে, ক্লাস করবে না, পরে যে ঝামেলাটা দিবে 29 তারিখের পর, হুমড়ি খেয়ে পড়বে। তুমি মনে করো 1 কোটি ইনফরমেশন দিবা, এখান থেকে তোমার মনে করো একটা ভুল হবে, এটা নিয়ে অনেক কথা বলবে, কিন্তু ওই যে বাকি যে তোমার 99,99,900টা যে তোমার ভালো তথ্য দিচ্ছে, ওগুলো কেউ বলবে না। ভাই রে ভাই, কি একটা জায়গা। আসছেন, আছেন আপনারা, আছে মাত্র 82 জন। ধর, পানি দাও, 1 গ্লাস পানি দাও। আমরা আসি ভাই। ওরে বাইরে ভাই, ওরে বাইরে ভাই। আজকে যারা সারাদিন ক্লাস করলেন তারা কি করবেন, ক্লাসটা শেষে একটু গোসল করবেন, গোসল করে একটা ফ্রেশ ঘুম দিবেন, গোসল করে নামাজটা পড়ে একটা ঘুম দেবেন, সকালবেলা উঠে প্রথম 1 ঘন্টা শুধু খাতাটা দেখবেন, পড়া শেষ, এরপরে অন্য পড়া শুরু করবেন।
দেখেন ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন আইএফসি, এরা হলো, দেখেন আপনার যত রিপোর্ট আছে, রিপোর্টে যদি ফিনান্স শব্দটা থাকে অথবা ফাইন্যান্স শব্দটা থাকে তাহলেই বুঝবেন যে ও করছে। আর ও ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে, ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে আইএফসি। আর আইবিআরডি বাণিজ্য ভারসাম্য এবং দুর্যোগ মোকাবেলায় কাজ করে। এই আইএফসি প্রতিষ্ঠার পরেই তখনই ওয়ার্ল্ড ব্যাংকের প্রথম নাম কিন্তু আইবিআরডি। বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠাকালীন নাম ছিল আইবিআরডি। আর এই 56 সালে গিয়ে আইবিআরডি একটা অর্গান থাকে ওয়ার্ল্ড ব্যাংকের, এই সময় ওয়ার্ল্ড ব্যাংক নামকরণ হয়। আগে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক নাম ছিল না, আইবিআরডি নাম ছিল 44 সালে। বিশ্ব ব্যাংকের প্রথম নামই ছিল আইবিআরডি, 56 সালে গিয়ে এটা ওয়ার্ল্ড ব্যাংক হয়। নাম্বার 3, আইডিএ 1960 সালে প্রতিষ্ঠিত হয়। আইডিএ প্রতিষ্ঠা হয় 1960 সালে। এবং আইডিএ সদস্য, এটা সদস্যটা একটু জানতে হয়, এটা হলো, এই আইডিএ হলো 173 সদস্য। আইডিএ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি ছিল, এখন অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এইটা কিন্তু আইডিএ এবং এই ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এটা মানে মনে রাখবেন বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরা সফট লোন দেয়, সফট লোন। তাহলে এটাকে বলা হয় সফট লোন উইন্ডো বলা হয়। তাহলে সফট লোন উইন্ডো বলা হয় আইডিএ কে, বিকজ এরা সফট লোন প্রোভাইড করে। এবং আমরা যারা এলডিসি মুক্ত দেশ তারা কিন্তু আমরা সফট লোন পাচ্ছি। এলডিসি মুক্ত হয়ে গেলে আমরা সফট লোন পাবো না। এবং এরা আর কিছু কাজ করে, সেটা হলো সবসময় মনে রাখবেন আপনার বেসিক নিড নিয়ে কাজ করে, মৌলিক অধিকার, বেসিক রাইটস। এই মৌলিক অধিকার নিয়ে তারা কাজ করে, মৌলিক চাহিদা নিয়ে কাজ করে। বেসিক নিড, অধিকার না, বেসিক নিড। নিড মানে চাহিদা, যেটা হলো আপনার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এইসব বিষয়ে লোন দেয় কিন্তু এই আইডিএ। স্বাস্থ্যর কথাটা মনে রাখেন, আইডিএ লোন দেয়। এবং আইডিএ এরা কিন্তু দারিদ্র বিমোচনও কাজ করে, দারিদ্র বিমোচনে কাজ করে। তাহলে দারিদ্র বিমোচনে কাজ করে কে? আইডিএ। সফট লোন দেয়, মৌলিক চাহিদা নিয়ে কাজ করে, এবং হলো দারিদ্র বিমোচনে কাজ করে। এরপরে হলো নাম্বার 4, এই আইডিএর প্রতিষ্ঠা 1960। আইডিএর পরে প্রতিষ্ঠিত হয় মিগা, আইসিএসআইডি হয়, আইসিএসআইডি, ইকসিড বলা হয় এটা 1966-এ। ইকসিড 1966, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিসপিউটস। এটা বাণিজ্য বিরোধ নিয়ে কাজ করে, বাণিজ্য ও বিনিয়োগ বিরোধ নিয়ে কাজ করে। আপনারা এলাবোরেশনটা বেসিক ভিউ বা অন্য কোনো বই থেকে দেখবেন। বাণিজ্য ও বিনিয়োগ বিরোধ নিয়ে কাজ করে, অর্থাৎ ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিসপিউটস বিনিয়োগ এবং আবাসন নিয়ে কাজ করে, পুনর্বাসন নিয়ে কাজ করে। এইটাই বিনিয়োগ বিরোধ নিয়ে কাজ করে। এবং আপনারা জানেন এই ইকসিডের আদালতে 2020 সালের 28 ফেব্রুয়ারি বাংলাদেশ একটা চূড়ান্ত রায় পায়। ইকসিডের লন্ডন কার্যালয় থেকে, মনে রাখবেন লন্ডন কার্যালয় থেকে নাইকো মামলায় আমরা জয়লাভ করি। সেই নাইকো মামলা তারিখটা ছিল, রায়চার ছিল 28 ফেব্রুয়ারি 2020। এই 28 ফেব্রুয়ারি 2020 নাইকো মামলা প্রকাশ করা হয়। সেখানে বাংলাদেশ 80 মিলিয়ন ডলার, তার মানে 8,000 কোটি টাকা, 8,000 কোটি টাকা বাংলাদেশ ক্ষতিপূরণ পায় নাইকো, কানাডার কোম্পানি নাইকো। ট্যাঙ্গারিলা গ্যাস ক্ষেত্রে আগুন লাগে। এবং এই তথ্যটা আপনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই নাইকো মামলা সম্পর্কে আপনি পাবেন রিসেন্ট ভিউর বাংলাদেশের নবম অধ্যায়ে। রিসেন্ট ভিউর বাংলাদেশের নবম অধ্যায়ে এই নাইকো মামলা সম্পর্কে পাবেন। এবং নাইকো মামলা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গতবার কিন্তু আসে নাই, এবছর চলে আসতে পারে। এরা বিরোধ নিয়ে কাজ করে এবং লন্ডন কার্যালয় থেকে প্রকাশ করে। এর কার্যালয় কিন্তু ওয়াশিংটন, কিন্তু লন্ডনের যে শাখা অফিস সেখান থেকেই নাইকো মামলার রায় প্রদান করে। নাম্বার 5 সেটা হলো মিগা,
মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এগ্রিমেন্ট এটা 1988 হয়। এটা 1988, ইকসিড 1966, আইডিএ 1960, আইএফসি 1956 আর আইবিআরডি 1944। এই মিগা এরা পুনর্বাসনে এরা ঋণ দেয় এবং বিনিয়োগ গ্যারান্টি প্রদান করে, অর্থাৎ বিনিয়োগ নিশ্চয়তা প্রদান করে, বিনিয়োগ নিশ্চয়তা প্রদান। ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এখানে আল্লাহ রহমতে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এখানে কমপ্লিট। মোবাইলের চার্জ নাই মনে হয়, চার্জ কেমনে দেখুন জানো? বাষট্টি জানুয়ারি। খাতাটা আগে রিডিং দেবেন, এরপরে বইটই। কালকে পরীক্ষা আছে না, কালকে সংস্থার উপরে পরীক্ষা, তারপরে বইটই দেখবেন। আপনারা একটু ফ্রেশ হন। হ্যাঁ, নেক্সট স্টার্টেড 10:30 PM, 10:30 শুরু হবে। একটু রিল্যাক্স হন। উইল ব্যাক at 10:30 PM ইনশাল্লাহ। দাও এটাই করো, এন্ড করো, এন্ড করে মোবাইল চার্জে দাও।